বাড়িতে আমরা আগে চলে গেছি, ইনি লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে, পড়ে আছে। এসে দেখছি যে গুলি হয়েছে আর 3টে কোপ আছে। কি অবস্থা আপনারা দেখেন না। এর নাম কি? রাজ্জাক খান, আমাদের মামু সম্পর্কে হয়, আমাদের পাড়ার। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। কখন ঘটলো ঘটনাটা? হ্যাঁ, কতক্ষণ আগে ঘটেছে? আরে আমরা একটু খবর পেয়েছি, এসে দেখছি পড়ে আছে। ছুটে এসে দেখছি পড়ে আছে, ছুটে এসে দেখছি পড়ে আছে। কিছু জানি না, এই মাত্র তো আমি আসলাম। ওরও বাড়ি যাচ্ছিল, ও আমার তো বাড়ি যাচ্ছিল, আইএসএফের দুষ্কৃতীরা ওই কুপিয়ে খুন করে দিয়েছে। গুলিও করেছে, কোপ মেরেছে, কুপিয়েছে, প্লাস গুলি করেছে। মারা গিয়েছে। সম্পূর্ণ নওশাদের উস্কানিতে হচ্ছে। কে মারা গিয়েছে? রাজ্জাক খান এই অঞ্চলের সভাপতি, আপনার দলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। দাদা, হঠাৎ আবারও ভাঙড়ে এই যে মার্ডার, কি মানে কিভাবে দেখছেন এই ঘটনাটা? এখন আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। আমার ইমাম সাহেব আসছে, কি বলে দেখি, তারপর বলবো। রাজ্জাক সর্দার আমাদের বিধানসভা, রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের 2টো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এই তো বলছিলেন যে ভাঙড়ে আইএসএফ বলে আর কিছু নেই, কি সব জয়েন করানো হলো। বললেন যে আইএসএফ বলে কিছু নেই, আর খুন মার্ডার হলেই আইএসএফ করিয়েছে। যাই হোক, গতকালকে ভাঙড়ে আরো একটা লাশ পড়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। শুনলেন যাচ্ছিলেন ওই নেতা রাজ্জাক খান নাকি নাম, যেটা খবর পেলাম যে ওখানে একটি অঞ্চল আছে চালতাবেরিয়া বলে, তার নাকি সভাপতি তৃণমূল কংগ্রেসের। তো গুলি করা হয়েছে, তারপর আবার কোপ দেওয়া হয়েছে, কোপ দিয়ে মৃত্যুকে নিশ্চিত করা হয়েছে। তো এনারা সব বুঝতেই পারছেন, শওকত মোল্লার সব লোকজন, ওনারা পরিষ্কার আইএসএফ অর্থাৎ নওশাদ সিদ্দিকী সাহেবের দিকে বা তার দলের দিকে আঙুলটা তোলার চেষ্টা করছেন যে তারাই এই কাণ্ডটা করিয়েছেন। কিন্তু জানি না কি উঠে আসবে, তবে পুলিশ যখন তদন্ত করবে তো পুলিশের যে রিপোর্ট সেটাও মোটামুটি শওকত মোল্লারা যেমন যেমন বলবেন সেই মতোই এগোবে। সেই যে অভিমুখ, সেই অভিমুখী হয়তো যাবে। কিন্তু আরেকটা ভাবছি দর্শক, ভাঙড়ে অশান্তি হয়, খুন মার্ডার হয়, তার জন্যে কলকাতা পুলিশের আওতার মধ্যে এনে দেওয়া হয়েছিল ভাঙড়কে, ওই এলাকাকে কলকাতা পুলিশের আন্ডারে। তো কি হলো লাভটা? ফের তো খুন হয়ে গেল। তাহলে কলকাতা পুলিশ কি করছে? কলকাতা পুলিশের আওতাতে এনেও মার্ডার, খুন। শওকত মোল্লারা খুব বড় বড় কথা বললেন, কলকাতা পুলিশের আওতাতে এনে দেওয়া হচ্ছে, আর কিছু হবে না। তো কলকাতা পুলিশের আওতায় মানে আন্ডারে এনেও খুনটা করছে কারা সেটা তো ভাবতে হবে। কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের থেকে বেটার, এটা ওনারা বলে থাকেন, দাবি করে থাকেন। তবে আমরা এখন খুব একটা বেশি আলাদা ভাবি না, কারণ যিনি পুলিশ মন্ত্রী তিনি তো একই, তাই না? আর তিনি তো টিএমসির মন্ত্রী, পুলিশ মন্ত্রী তো হতে পারেননি। সুতরাং তিনি আবার তো মানে তদন্তের আগেই মানে রিপোর্ট বলে দেন। দেখবেন এটা নিয়ে যদি কোথাও বলার সুযোগ পান, দেখবেন বলে দেবেন। উনি একবার সব ওনার কাছে খবর আছে, বলে দেবেন, তদন্ত হওয়ার আগেই বলে দেবেন। তো সেই মতো করে পুলিশ চলে, ফলে পুলিশ তো এখন আর স্বাধীন নেই। সত্যিই কলকাতা পুলিশকে একটা সময়ে
স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, লন্ডন পুলিশের সঙ্গে। ছিল সেই সেই ইজ্জত ছিল, সেই দক্ষতা দেখাতে পারতো। দক্ষতা এখনো যে পুরোপুরি নেই সেটা বলবো না, কিন্তু করতে দেওয়া হয় না সেটা বলতে পারি। উপর থেকে যা নির্দেশ আসে সেই মতো করে অ্যারেস্ট করে, তুলে নিয়ে যায়, কেস দেয়। আর যাদেরকে ছাড়তে হবে তাদের 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 ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় না। দেখছেন তো এখনো তো সব অন্যান্য সব কথা কি ঘটছে। তো ফলে এসব করে কিছু হবে না। কলকাতা পুলিশের আন্ডারে, কালীঘাট পুলিশের আন্ডারে এইসব এনে কিছু হবে না। খুন খারাপি কারা করছে? নওশাদ সিদ্দিকীদের খেয়ে দেয়ে কাজ নেই। আমি তো শুনছিলাম যে এই তো তাদের মানে ওয়াকআপ আন্দোলন না কি হয়েছিল, সেখানে সব ধরে নিয়েছিল। ধরে নিয়ে এই তো তারা দুদিন আগে সব ছাড়া পেয়েছে। আবার তারা খুন করতে যাবেন? আবার তারা খুন করতে যাবেন? এতদিন তারা জেলবন্দি ছিলেন। জেলবন্দি থাকার যে কি ধকল সে আমি তো অ্যাটলিস্ট জানি। তারা বেরিয়ে আবার খুন করতে যাবেন? আসলে দর্শক, আমি যে খবরটা পেলাম যে ওখানে ওই আরাবুল ভার্সেস শওকত শিবির, মানে দুই শিবির, এবং এই যে রাজ্জাক খান, ইনি নাকি আরাবুল ঘনিষ্ঠ ছিলেন বলে খবর পাচ্ছি, এবং আরাবুলের ছত্রছায়াতি ওনার কিন্তু বেড়ে ওঠা। তারপর পরের দিকে হয়তো শওকত মোল্লা শিবিরের সঙ্গে খানিকটা ভিড়ে ছিলেন, কিন্তু সেটা হতে পারে আবার অন্য কারো, শওকতেরই শিবিরেরই অন্য কারো ভালো লাগেনি, হতে তো পারে অন্য কারো ভালো লাগেনি, বা যদি মনে হয় শওকতেরই বা তাদের আরো অন্যান্য লোকজনদের যে ভিড়েছেন বটে কিন্তু ও তো আরাবুলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন, হতে পারে। এটা এটা নিজেদের মধ্যে খেল, এটা আইএসএফ এর ব্যাপার স্যাপার বলে লাভ নেই। আইএসএফ এর সঙ্গে তো কোনো দ্বন্দ্ব নেই ওখানে, আমি যেটা শুনলাম। এই যে রাজ্জাক খান, এর ব্যাপারে আরাবুল, মানে আরাবুলের ছেলেও নাকি কি পোস্ট পোস্ট সব করতেন, মানে ঘনিষ্ঠতা ইত্যাদি, সেগুলো প্রকাশ পেত। তো সুতরাং এটা মানে আরাবুল শিবির ভার্সেস শওকত মোল্লা, এর বাইরে কিছু হতে পারে না। এর বাইরে কিছু হতে পারে না। নিজেদের দোষকে ঢাকতে চলো দোষ দিয়ে দিই, একটাই সহজ রাস্তা, আইএসএফ কে দোষ, মানে দোষ দিয়ে দাও। এটা হচ্ছে শওকত মোল্লার একটা নতুন রাস্তা। যা কিছু ঘটবে চলো আইএসএফ। আর দেখবেন যত সভা সমিতি হবে, দুটো একটাকে জয়েন করিয়ে বলবেন আইএসএফ বলে কিছু নেই, আইএসএফ বলে কিছু নেই, আইএসএফ বিগ জিরো। তো বিগ জিরো তো তারা আবার খুন খারাপি কোথায় করার সাহস পাবে? হ্যাঁ, কোথায় সাহস পাবে বিগ জিরো হয়ে গেলে? উল্টো পাল্টা মানে মানে কিছু নেই, ধরুন ভিত্তি নেই, ভিত্তি শেষ হয়ে গেছে, আর তারা খুন করে দিয়ে চলে যাচ্ছে। আসলে নিজেদেরই কথা ঠিক নেই। তাহলে তো স্বীকার করতে হবে যে আইএসএফ এর ভিত্তি আছে, তারা সেই ক্ষমতা রাখে এইরকম এইরকম অ্যাকশন নেওয়া এত কঠিন। আসলে এগুলো না, ওই বললাম না, দোষ চাপিয়ে দেওয়া, দায় চাপিয়ে দেওয়া যে বিষয়টা। আর শওকত মোল্লার চোখ মুখের যা চেহারা, যা দেখতে পাচ্ছি, জানি না এটা আবার কোনো ড্রামা কিনা, সেটা আপনারা বলবেন যে ড্রামা ঘটে গেছে, তারই লোকজন হয়তো ঘটিয়েছে, সেজন্য একটা ড্রামা করছেন, সেটা এলাকার লোক ভালো বলতে পারবে। কিন্তু চোখ মুখের চেহারা যা করেছেন, দেখতে পাচ্ছি প্রকাশ্যে যেভাবে উনি দেখাচ্ছেন, যেন উনিও কোথাও একটা আতঙ্কের মধ্যে আছেন, আমিও না আবার কোনোদিন মার্ডার হয়ে যায়। তবে একটা খবর আমি শুনছিলাম, ওনার দলেরই সব, অন্য কেউ না, ওনার বিরুদ্ধে দলেরই একটা অংশ নাকি বিরাট ক্ষুব্ধ, বিরাট ক্ষুব্ধ। মানে শওকত মোল্লা টাইট সিকিউরিটি নিয়ে চলেন বলে এখনো বেঁচে আছেন, না হলে উনি হয়তো কোনোদিন মার্ডার হয়ে যেতে পারেন, আমি ওখান থেকে শুনছিলাম। মানে এতটাই ওনার প্রতি ক্ষোভ। আগে চাচা, আপন প্রাণ বাঁচা, কেন এত ক্ষোভ আপনার বিরুদ্ধে সেটা একটু বোঝার চেষ্টা করুন। উল্টো পাল্টা কাউকে দোষ দিয়ে লাভ নেই। মানে আমি আইএসএফ এর হয়ে সাফাই গাইতে আসিনি, কিন্তু আমি খোঁজ খবর নিয়েছি যে যেটা বলা হচ্ছে সেটা না। কিন্তু আমি যেটা পরিষ্কার মানে বুঝতে পারছি, মানে শুনলাম ওখান থেকে, টোটালটাই হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব। আবারও বলছি, এই শওকত মোল্লার উপরে প্রচুর ক্ষোভ, প্রচুর ক্ষোভ। যতটা আইএসএফ এর ক্ষোভ আছে, দলের অভ্যন্তরে প্রচুর ক্ষোভ। সেজন্যই বলছি আগে নিজের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করুন, আর তার জন্য কেন ক্ষোভ সেটা বোঝার চেষ্টা করুন, সেটা বোঝার চেষ্টা করুন। এটা আমরা কি বলবো, আপনার দলের ব্যাপার, দলের ব্যাপার। আর আপনি তো বম টম ভালো বাঁধতে পারেন, সেটা আপনার নেতৃত্ব বলেছিলেন একবার, আপনি খুব বম টম ভালো বাঁধতে পারেন, তো নিশ্চয়ই সাথে রাখছেন, মানে নিরাপত্তার স্বার্থে কেউ মারতে এলে বম চালিয়ে দেবেন।
এইসবই হবে, এইসবই হয়ে আসছে। আপনারা যে ধরনের পলিটিশিয়ান, এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আপনাদের নীতি নৈতিকতা এসব বলে তো কিছু নেই। খুন, মার্ডার, লোক পাঠিয়ে মার্ডার, এইসব তো আপনারা করে থাকেন বলেই এলাকার লোকজন বলে থাকেন। সুতরাং আপনারা ভালো কি আশা করেন? আমি শুধু ভাবি মাঝে মধ্যে, রাতে ঠিক করে ঘুমোতে পারেন? রাতে ঠিক করে ঘুমোতে পারেন? আমার তো সন্দেহ হয়। যেভাবে আপনারা পলিটিক্স করেন, একমাত্র মদ খেয়ে বেহুঁশ হয়ে না ঘুমোলে ঘুম আসে আপনাদের? ঘুম আসে? আর আমার তো মনে হয় পরিস্থিতি যেদিকে আপনারাই নিয়ে যাচ্ছেন, ঘুম মনে হচ্ছে আগামী দিনে আরো হারাম হয়ে যাবে। অন্য কাউকে কিছু করতে হবে না, আপনার দলের লোকেরাই, যা দেখতে পাচ্ছি পরিস্থিতি। তা নাহলে এই ঘটনা কেন ঘটবে সেটাও তো ভাবতে হবে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে। আরো একটা আমাকে সকালে কেউ দেখছি পাঠিয়েছেন, আমি রাতে দেখিনি খবরটা, আরো একটা উইকেট পড়লো। আমি ভাবলাম তাহলে কি আবার ওই দল বদল হলো নাকি, উইকেট পড়লো আবার কি কথা। দেখছি কেউ কেউ লিখেছেন আমাকে পাঠিয়ে, পরে দেখলাম মার্ডার। উইকেট মানে একেবারে উপরে। দর্শক যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।